সতীদাহ প্রথা সংক্রান্ত বিষয়ে এটি আমার তৃতীয় ভিডিও। আজকের এই তৃতীয় পর্বে আমি আলোচনা করব এই সতীদাহ প্রথার বিষয়টা শুধু ভারতের নয়, একটা সময় বিশ্বের অন্য অন্য দেশেও বিভিন্ন নামে এবং ভাবে প্রবর্তিত ছিল এই কুপ্রথা বা এই ধরনের কুপ্রথা। প্রাচীন বিশ্ব সভ্যতার মধ্যে অনেক জায়গায় এর প্রমাণ খুঁজে পাওয়া গেছে। এই রকমের তথ্যপূর্ণ আলোচনা এর আগে কোনো ইউটিউবার করেনি, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এমন কিছু তথ্য জানতে পারবেন যা আপনার কাছে সম্পূর্ণ নতুন বলেই মনে হবে। তার সাথে সাথে আপনাদের কাছে বিনীত নিবেদন, আগের পর্ব দুটো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখুন, তাহলে এই প্রথা সংক্রান্ত বিষয়ে আপনার সমস্ত ভ্রান্ত ধারণা দূর হয়ে যাবে, এর মূল উৎস জানতে পারবেন। আর আজকের প্রতিবেদনটা দেখলে আপনি আরও সমৃদ্ধ হবেন যে এই বদনাম শুধু ভারতীয় সভ্যতার ক্ষেত্রে প্রযোজ্য নয়, বিশ্বের অন্য অন্য সভ্যতার মধ্যেও এটি ছিল এবং খুব সূক্ষ্মভাবে চালাকি করে ভারতীয়দের বদনাম করবার জন্যে এই অপবাদ ভারতীয়দের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল যে তাদের শাস্ত্রগ্রন্থে নানা রকমের কুপ্রথার সমর্থন রয়েছে। আসলে যদি কেউ একটু গভীরভাবে মানব সভ্যতার ইতিহাস পাঠ করেন তাহলে তিনি দেখতে পাবেন প্রাচীন পৃথিবীর সর্বত্রই কম বেশি এই প্রথার প্রচলন ছিল। ইউরোপ, আফ্রিকা, এশিয়া, আমেরিকা, কোনো ভূখণ্ডেই পুরোপুরি বাদ নেই। সতীদাহ বা উইডো বার্নিং বা উইডো সেলফ ইমুলারেশন শুধু ভারতেই ছিল না, বরং পৃথিবীর নানা স্থানে এবং বিভিন্ন সংস্কৃতিতে একসময় প্রচলিত ছিল এই কুপ্রথা। এটা আসলে ইতিহাসে প্রমাণিত সত্য। অনেক জায়গায় এই প্রথা বেদের ধর্ম বা বৈদিক সংস্কৃতির সাথে সম্পর্কহীনভাবে সম্পূর্ণ আলাদা সাংস্কৃতিক ধর্মীয় কারণে গড়ে উঠেছিল। চলুন তাহলে আপনাদের দৃষ্টান্ত সহযোগে দেখাই সতীদাহ প্রথার উপস্থিতি শুধু ভারতে নয়, এক কথায় বলা যেতে পারে সমগ্র বিশ্বজুড়ে এর বিস্তৃতি ছিল। প্রথমে আপনাদের নিয়ে যাই ইউরোপে, কারণ বর্তমান বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে ইউরোপ অন্যতম এবং ইউরোপিয়ান সভ্যতাকে শ্রেষ্ঠ সভ্যতা হিসেবে গণ্য করা হয়। কিন্তু সুপ্রাচীনকালে সেখানকার সংস্কৃতির সাথে ভারতীয় সতীদাহ প্রথার মতোই প্রথার প্রচলন পাওয়া যায়। প্রাচীন ইউরোপে কেল্টিক এবং গল নামে দুটি জাতি ছিল। এরা মূলত এই প্রথাকে ধারণ করত। কেল্টিক জাতি ছিল এক বিশাল ইন্দো ইউরোপীয় গোষ্ঠী যারা খ্রিস্টপূর্ব 1200 খ্রিস্টপূর্বাব্দ থেকে ইউরোপের বহু অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। এদের বসবাস ছিল মূলত ব্রিটিশ দ্বীপপুঞ্জ অর্থাৎ আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং ইংল্যান্ডের কিছু অংশে, ফ্রান্স, স্পেনের বিশেষত গালিশিয়া অঞ্চলে, পূর্ব ইউরোপের পোল্যান্ড, অস্ট্রেলিয়া এবং হাঙ্গেরি পর্যন্ত, এবং উত্তরে ইটালির কিছুটা অংশ পর্যন্ত এদের বসতি ছিল। আর গল জাতি বলতে মূলত রোমান ফ্রান্স যুগে ফ্রান্স এবং আশেপাশের সেল্টিক বা কেল্টিক উপজাতিদের বোঝানো হতো। এই গলদের প্রধান বসতিপূর্ণ অঞ্চল ছিল বর্তমানের ফ্রান্স, সুইজারল্যান্ড, বেলজিয়াম, উত্তর ইটালি এবং পশ্চিম জার্মানির রাইন নদীর আশেপাশের অঞ্চলে। এই যে সময়টার কথা বলছি, সেই সময় যদি আমরা ভারতবর্ষের ইতিহাসের দিকে নজর ফেরাই তাহলে দেখা যাবে যে তখন ভারতে মূলত মহাজন পদের যুগ শেষ হতে চলেছে, আর সমস্ত মহাজন পদগুলিকে পিছনে ফেলে মগধ জনপদ শক্তিশালী হয়ে উঠেছে। এই সময়ে অজাতশত্রু খুবই ক্ষমতাশীল রাজা ছিলেন। এছাড়া শিশুনাগ বংশ, নন্দ রাজবংশ, মৌর্য যুগ এবং মৌর্য পরবর্তী যুগের শুরু হয়েছে ভারতবর্ষের ইতিহাসে। এই সময় ইউরোপীয় সেল্টিক বা কেল্টিক এবং গল জাতির মধ্যে ভারতীয় সতীদাহ প্রথার মতো অনুরূপ প্রথা প্রচলিত ছিল। একথা আমার বানানো কথা নয়, জুলিয়াস সিজারের লেখা তার প্রমাণ হিসেবে উল্লেখ করা যায়। জুলিয়াস সিজার তার কমেন্টারি দ্য বিলো গ্যালিকো এবং গ্রিক ইতিহাসবিদ ট্রাভো উল্লেখ করেছেন যে সেল্টিক গোত্রের প্রধান পুরুষরা মারা গেলে তার স্ত্রী বা প্রিয় পত্নীদের জীবন্ত পুড়িয়ে বা কবর দিয়ে দেওয়া হতো ওই সেল্টিক প্রভুর সঙ্গে। দ্বিতীয়ত বলা যায় প্রাচীন ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান বা ভাইকিং সংস্কৃতির কথা। স্ক্যান্ডিনেভিয়ান বলতে মূলত উত্তর ইউরোপের এক বিশেষ ভৌগোলিক সাংস্কৃতিক অঞ্চল এবং তার মানুষদের বোঝানো হয়। সাধারণত নরওয়ে, সুইডেন, ডেনমার্ক এই স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের মধ্যে পড়ে। এছাড়া অনেক সময় সাংস্কৃতিক এবং ঐতিহাসিক কারণে আইসল্যান্ড এবং ফিনল্যান্ডকেও বৃহত্তর স্ক্যান্ডিনেভিয়ানের অংশ ধরা হয়। তবে মূলত তিনটি দেশ, নরওয়ে, সুইডেন এবং ডেনমার্ককেই স্ক্যান্ডিনেভিয়ান বলা হয়। বর্তমান সময়ে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো বিশ্বের সবচেয়ে উন্নত, ধনী এবং উচ্চমানের জীবনযাত্রার দেশ হিসেবে পরিচিত। অর্থাৎ স্ক্যান্ডিনেভিয়ান বলতে মূলত উত্তর ইউরোপের নরওয়ে, সুইডেন এবং ডেনমার্কের মানুষদের বোঝানো হয়। প্রাচীন ইউরোপের এই স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে ভাইকিং সংস্কৃতি নামে যে সংস্কৃতি ছিল, এই সংস্কৃতিতে বিশ্বাসী মানুষদের মধ্যেও ভারতীয় সতীদাহ প্রথার অনুরূপ প্রথা প্রচলিত ছিল। স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের ভাইকিং সংস্কৃতির বিস্তার ছিল খ্রিস্টীয় 8ম থেকে 11শ শতক পর্যন্ত। তখন যদি আমরা ভারতে কোন রাজবংশ রাজত্ব করছে বা ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল সেটা দেখি তাহলে বলা যায় তখন
উত্তর ভারতে গুর্জর প্রতিহার রাজবংশ, পূর্ব ভারত এবং বঙ্গে পাল রাজবংশ, দক্ষিণ পশ্চিম ভারতের রাষ্ট্রকূট রাজবংশ, প্রতিহার রাজবংশ, কলিঙ্গে অর্থাৎ বর্তমান উড়িষ্যায় পূর্ব গঙ্গা রাজবংশ, চোল রাজবংশ, গুজরাটে চালুক্য বা সোলাঙ্কি রাজবংশ এবং রাজপুতানায় চৌহান রাজবংশ খুবই শক্তিশালী ছিল। অর্থাৎ ভারতবর্ষের যখন এই পিরিয়ডটা, সেই সময়ে এই স্ক্যান্ডিনেভিয়ান বা ভাইকিং সংস্কৃতির মধ্যে সামাজিক প্রথা হিসেবে সতীদাহ প্রথার মতো প্রথার উদ্ভব লক্ষ্য করা যায়। এই প্রসঙ্গে প্রমাণ হিসাবে আরব ভ্রমণকারী আহমদ ইবনে ফাদলার নামে একজন ভ্রমণকারীর লেখা উল্লেখ করা যেতে পারে। তিনি ছিলেন একজন মুসলিম কূটনীতিবিদ, ভ্রমণকারী এবং লেখক। তার লেখা রাসিলা নামক ভ্রমণ কাহিনীতে তিনি লিখছেন, ধনী ভাইকিংরা মারা গেলে তার উপপত্নীদের স্বেচ্ছায় বা জোরপূর্বক তাদের চিতায় শুইয়ে আগুন ধরিয়ে দেওয়া হতো। এছাড়া ভাইকিংদের অন্ত্যেষ্টিক্রিয়ার কথা যেমন তিনি বর্ণনা করেছেন, তার সাথে সাথে তাদের মধ্যে মানব বলি দেওয়ার প্রথা ছিল বলেও তিনি জানিয়েছেন। এছাড়া তার লেখা থেকে আরও জানা যায়, কিছু প্রাচীন এবং মধ্যযুগীয় ইউরোপীয় সমাজে আত্মবলি বা সহচর বলি অর্থাৎ কম্প্যানিয়ন স্যাক্রিফাইস প্রচলিত ছিল। বিশেষ করে যখন নেতা বা প্রধানরা মারা যেত, তখন তার স্ত্রী, দাস বা দেহরক্ষীদের হত্যা করে তার সাথে সমাধিস্থ করা হতো বা দাহ করা হতো। এরপরে চলুন একটু চলে যাই আমরা প্রাচীন চীনে। চীনের যে সময়ের কথা বলবো সেটা হচ্ছে ঝৌ রাজবংশের সময়, যেটা প্রায় খ্রিস্টপূর্ব 1046 থেকে 256 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ছিল। সেখান থেকে শুরু করে হান রাজবংশের প্রথম দিক পর্যন্ত, অর্থাৎ 206 খ্রিস্টপূর্বাব্দ থেকে 220 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ের কথা বলছি। এই সময়ে চীনের কোনো কোনো অঞ্চলে স্ত্রী বা উপপত্নীর স্বামী বা প্রভু মারা গেলে তার মৃত্যুর পর ওই স্ত্রীকে বলি দেবার প্রথা প্রচলিত ছিল। তবে এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য, নিয়মিত সমগ্র রাষ্ট্রব্যাপী প্রথা ছিল না এটা। কিছু কিছু নির্দিষ্ট রাজ্যে এবং নির্দিষ্ট সামাজিক স্তরের লোকেদের মধ্যে এটা প্রচলিত ছিল। যেটা আমাদের দেশে প্রচলিত সতীদাহ প্রথার সংক্রান্ত বিষয়ে আমি বলেছিলাম, এটা সমগ্র সমাজের মধ্যে প্রচলিত ছিল না। যাই হোক, চীনের এই প্রথা প্রচলন থাকার বিষয়ে ঐতিহাসিক সূত্র যদি অনুসন্ধান করতে যান, তাহলে বুক অফ রিটেস এবং জুও জানহানের মধ্যে আপনারা অনুসন্ধান করতে পারেন, যেখানে পাওয়া যায় যে কোনো জেনারেল বা উচ্চপদস্থ ব্যক্তির মৃত্যুর পর স্ত্রী বা উপপত্নীকে বলি দেওয়া হতো বা জীবন্ত সমাধি দেওয়া হতো, এবং যে বিধবা আবার বিয়ে করত, প্রাচীন চীনের চোখে তারা ছিল অসতী। আর যে নারী স্বামীর মৃত্যুর পরক্ষণেই আত্মঘাতী হতো, রাজকীয় আদেশে তার নামে তৈরি করা হতো পাইলাউ, অর্থাৎ সম্মানসূচক তোরণ। চীনের বিধবা আত্মহত্যা করতেন প্রধানত আফিং খেয়ে, কখনো বা তাকে ছুরিকাঘাতে মারা হতো বা জলে ডুবিয়ে হত্যা করা হতো, কিংবা দিনের পর দিন উপবাসী থেকে তিনি মারা যেতেন, এরও চলছিল। এবং কোনো কোনো ক্ষেত্রে আগুনে আত্মাহুতি দেওয়ার দৃষ্টান্তেরও নজির পাওয়া যায়। চতুর্থত, মধ্য এশিয়া ও তুর্কি মঙ্গল গোত্রের মধ্যে 4th থেকে 1400 শতকের সময়কালে সতীদাহ প্রথার সমর্থন রয়েছে। এর প্রমাণ হিসেবে দ্য সিক্রেট হিস্ট্রি অব দ্য মঙ্গল এবং পারস্য ইতিহাসবিদ জুও আইনি উল্লেখ করেছেন, মঙ্গল খান বা অভিজাতদের মৃত্যুর পরে স্ত্রী এবং দাসীদের হত্যা করে সমাহিত করা হতো। এবার চলুন আমরা একটু চলে যাই আমেরিকায়, এবং এই ক্ষেত্রে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার দুই জায়গায় আমরা অনুসন্ধান করব। প্রাচীনকালে উত্তর আমেরিকায় নাভাহো, চেরোকি, সিউ, ইরোকয়, অ্যাপাচি প্রভৃতি জাতির বা সভ্যতার লোকেদের মধ্যে, এবং দক্ষিণ আমেরিকার ইনকা, চিচিমেক, মায়া, অ্যাজটেক, গুয়ারানি প্রভৃতি প্রাচীন সভ্যতার মানুষদের মধ্যেও এই প্রথার উপস্থিতি ছিল। এরা প্রাক কলম্বিয়ান বা আমেরিকান ইন্ডিয়ান জাতিগোষ্ঠী নামে পরিচিত। আসলে আমেরিকায় ইউরোপীয় উপনিবেশকারীদের আগমনের আগে আমেরিকা মহাদেশে যারা বসবাস করত তাদের বলা হয় আমেরিকান ইন্ডিয়ান। কারণ ক্রিস্টোফার কলম্বাস যখন 1492 সালে আমেরিকা পৌঁছান, তিনি ভুল করে মনে করেছিলেন তিনি ভারত মহাসাগরের দ্বীপপুঞ্জ ইন্ডিজে এসে গেছেন, তাই স্থানীয় অধিবাসীদের তিনি ইন্ডিয়ান বলে ডাকতেন। এই ভুল নাম পরে ইউরোপীয় ভাষায় স্থায়ীভাবে প্রচলিত হয়ে যায়। তাই আজকাল অনেকেই এই ভ্রান্তি দূর করবার জন্য নেটিভ আমেরিকান, ফার্স্ট নেশন বা ইন্ডিজেনাস পিপল অফ দ্য আমেরিকা শব্দগুলো ব্যবহার করেন, যাতে ভুল ভৌগোলিক ধারণা না থাকে। অর্থাৎ ইউরোপীয় উপনিবেশ স্থাপনের আগে আমেরিকার নিজস্ব স্থানীয় সভ্যতা, রাজ্য এবং সংস্কৃতির সময়কালকে বলা হতো প্রাক কলম্বিয়ান আমেরিকান সভ্যতা। 1492 সালে কলম্বাস এবং পরে স্পেনের কনজুইস্কাদার আমেরিকায় পৌঁছানোর আগে পর্যন্ত এই সভ্যতাগুলির স্বাধীন অস্তিত্ব ছিল, এবং তারা নিজেদের ধর্ম, সামাজিক ব্যবস্থা, রীতিনীতি যেগুলো পালন করত, তার মধ্যে নরবলি বা কখনো কখনো সতীদাহ প্রথা সদৃশ্য প্রথার প্রচলন ছিল। এবার চলুন আমরা একটু দেখে নেবার চেষ্টা করব আমেরিকার কোন কোন প্রাচীন সভ্যতার মধ্যে
এই সমস্ত প্রথাগুলো ছিল এবং তাদের বিস্তৃতি কোথায় ছিল। এই প্রসঙ্গে সব থেকে প্রথমেই বলা যায় ইনকা সাম্রাজ্য। এটি মূলত দক্ষিণ আমেরিকার আন্দিজ অঞ্চলে অবস্থিত ছিল। বর্তমানে পেরু, বলিভিয়া, ইকুইডর ইত্যাদি অঞ্চলে এটি ছিল। চিচিমেক সভ্যতা, এটি মূলত মেক্সিকোর উত্তরে। এই চিচিমেকটা ছিল যোদ্ধা গোত্রের আজটেকদের সমসাময়িক। এছাড়া বিশেষভাবে উল্লেখযোগ্য মায়া সভ্যতা। মেক্সিকো, গুয়াতেমালা, বেলিজ, হন্ডুরাস অঞ্চলে প্রাচীন এই উন্নত সভ্যতা ছিল এবং এদের মধ্যে সতীদাহ প্রথার মতো অনুরূপ প্রথা যে প্রবর্তন ছিল এই সংক্রান্ত বিষয়ে একটি দুটি নয়, অন্তত 4টি গ্রন্থের আমি উল্লেখ করছি, যেগুলো মূলত 1600 এবং সপ্তদশ শতকে স্প্যানিশ ভাষায় লেখা হয়েছিল। তাই আমি মূল স্প্যানিশ ভাষার উদ্ধৃতিটি আপনাদের সামনে ডিসপ্লে করে দিচ্ছি এবং তার বাংলা অনুবাদটি পড়ে শোনাচ্ছি। এই গ্রন্থগুলো থেকে জানা যায় যে ইনকা সাম্রাজ্যে সম্রাট বা অভিজাতদের মৃত্যুর সময় স্ত্রী, উপপত্নী ও দাসদাসীদের জীবিত কবর দেওয়া বা বলি দেওয়া ছিল প্রচলিত নিয়ম। প্রমাণস্বরূপ কয়েকটি গ্রন্থের উদ্ধৃতি আমি তুলে ধরছি। প্রথমেই বলা যায় গার্সিলাসো ডা লা ভেগা ইনি তার কমেন্টেরিয়াস রিলস ডা লস ইনকেস এর পার্ট 1 লিবেরো টু ক্যাপিটালো ভলিউম 16 কি বলছেন সেটা দেখুন, ডিসপ্লে করে দিলাম। এর বাংলা অনুবাদ হলো, যখন ইনকা সম্রাট বা কোনো কুরাকা মানে হচ্ছে প্রাদেশিক প্রধান মারা যেত, তখন তাদের দাস ভৃত্যদের হত্যা করা হতো এবং সবচেয়ে প্রিয় স্ত্রী বা উপপত্নীদের জীবন্ত অবস্থায় কবর দেওয়া হতো। দ্বিতীয় প্রমাণ হিসেবে বলা যায় পিডিরো সিনজা ডা লিনো ইনি কর্নিকা ডেল পুরি এল সেন্সেরিও ডা লস ইনকেস এই পুস্তকে যেটা বলছেন সেটা ডিসপ্লে করে দিলাম, যার বাংলা অনুবাদ হয় প্রভুদের সঙ্গে সমাধিস্থ করবার সময় জীবিত নারীদের কবর দেওয়া হতো। আর ইনকার ক্ষেত্রে তো বহু নারী, সেই সঙ্গে অনেক ভৃত্য বা চাকরকেও কবরস্থ করা হতো। তৃতীয়ত জুয়ান ডা সান্টাক্রুজ পাহাচুটি আমহুই তার লেখা রিলেকশন ডা অ্যান্টিগুইডেস ডিস্টেরিয়ন ডেল পিউরু এখানে বলছেন সেটা আমি ডিসপ্লে করে দিলাম এবং এর বাংলা অনুবাদ করলে হয়, তখন বহু ইয়ানা অর্থাৎ দাস, পাচাকা অর্থাৎ প্রশাসনিক কর্মকর্তা, নারী এবং ইনকার প্রিয় ভৃত্যদের কবর দেওয়া হতো। চতুর্থত বলা যায় বেরনাবি কোবো নামক একজন লেখকের কথা, যিনি হিস্টোরিক্যাল ডেল নিউভো মান্ডু লিব্রো ভলিউম 12 এখানে বলছেন যে কথা, সেটা আমি ডিসপ্লে করে দিলাম এবং এর বাংলা অনুবাদ হয়, রেওয়াজ ছিল যে ইনকা রাজারা মারা গেলে তাদের বহু স্ত্রী, ভৃত্য এবং প্রধান অভিজাতদের বলি দেওয়া হতো। আমেরিকায় তো দেখলেন যে দেশটাকে এখন আমরা বিশ্বের নিয়ন্ত্রণ বলে মনে করি, তাদের মধ্যেও ভারতীয়দের মতোই প্রথা প্রবর্তিত ছিল। এবার চলুন আমরা একটু চোখ মেলি আফ্রিকার দিকে। প্রাচীন আফ্রিকার দিকে চোখ ফেললে দেখা যাবে আফ্রিকায় বান্টু উপজাতি ছিল, যারা মূলত তৎকালীন দাহমি রাজ্যে বসবাস করত। এই দাহমি রাজ্য বর্তমান বেনিন নামে পরিচিত, যেটি পশ্চিম আফ্রিকা, বর্তমানে বেনিন রাষ্ট্রের দক্ষিণাঞ্চল। 1700 থেকে 19 শতকের শেষ পর্যন্ত এটি একটি শক্তিশালী রাজ্য ছিল। এখানে সতীদাহ প্রথার মতো অনুরূপ প্রথা প্রচলিত ছিল। এই সংক্রান্ত বিষয়ে ইউরোপীয় ভ্রমণকারী স্যার রিচার্ড বার্টন ও স্যার আলফ্রেড বাল্টসউইনের মতো ব্রিটিশ ভ্রমণকারীদের ভ্রমণ বৃত্তান্তগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য প্রমাণের দাবি রাখে। ওই ইউরোপীয় ভ্রমণকারীরা লিখেছেন, দাহমি রাজ্যের অন্ত্যেষ্টিক্রিয়ায় মানুষ বলি দেওয়ার রীতি খুবই জনপ্রিয় ছিল। রাজা মারা গেলে তার স্ত্রীদের হত্যা করে কবর দেওয়া হতো। এছাড়া প্রমাণ হিসেবে বলা যায় ক্যাপ্টেন ফ্রি সেবারকান ডা ব্রিজা ইনি হচ্ছেন একজন ফরাসি অভিযাত্রী বা ভ্রমণকারী। তিনি 19 শতকের শেষের দিকে লিখেছেন, রাজা মারা গেলে শতাধিক নারীকে হত্যা করা হতো। তৃতীয়ত বলা যায় আর্কিবাল্ড ড্যাজেলের কথা। তিনি 1793 সালে হিস্টোরি অফ দাহমি নামে একটি গ্রন্থ লিখেছিলেন, যেখানে বলা হচ্ছে যে রাজা মারা গেলে 400 পর্যন্ত নারী বলি দেওয়ার রেকর্ড রয়েছে। এই সমস্ত তথ্য প্রমাণ থেকে সহজেই বলা যায় ভারতীয় সতীদাহের মতো মৃত স্বামীর সাথে স্ত্রী বলি কেবল ভারতেই নয়, আফ্রিকার বহু স্থানে বৈদিক সংস্কৃতির সাথে সম্পর্কহীনভাবে বিদ্যমান ছিল। প্রথাটি সাধারণত পূর্বপুরুষদের পুজো, পরলোকে বিশ্বাস এবং আনুগত্যের প্রদর্শন হিসাবে সমাজে প্রবর্তিত হয়েছিল। এবার চলুন আমরা চলে যাই নীল নদের দান পিরামিডের দেশ প্রাচীন মিশরে। বিশ্বের প্রাচীন এবং উন্নত সভ্যতাগুলির মধ্যে অন্যতম হল মিশরীয় সভ্যতা। প্রাচীন মিশরের পুরাতন রাজবংশের যুগ অর্থাৎ ওল্ড কিংডম, যার আনুমানিক সময়কাল 2686 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2181 খ্রিস্টপূর্বাব্দ। এই সময়ের কিছু রাজা এবং অভিজাতদের কবরের পাশে স্ত্রী বা দাসীর কঙ্কাল পাওয়া গেছে। এই প্রসঙ্গে বলা যায় মিশরের বিভিন্ন জায়গায় যে সমস্ত কবরস্থানগুলো রয়েছে, সেরকম বেশ কয়েকটি উল্লেখযোগ্য কবরস্থানের খনন কার্যের পরে ঐতিহাসিকরা যে তথ্য পেয়েছেন সেটা আপনাদের সামনে আমি প্রমাণস্বরূপ তুলে ধরছি। এই ক্ষেত্রে প্রথমেই বলা যায় সাক্কার কথা, যার বর্তমান অবস্থান গিজা গভর্নমেন্টের কায়রোর দক্ষিণ পশ্চিমে মেমফিসের নিকটবর্তী জায়গায়, যেটা একটি রাজকীয় সমাধিক্ষেত্র। প্রত্নতাত্ত্বিকরা খনন কার্যের ফলে দেখেছেন যে কিছু অভিজাত সমাধি, বিশেষ করে
প্রথম এবং তৃতীয় শতকের যে সমস্ত রাজাদের এখানে সমাধিস্থ করা হয়েছিল তাদের সমাধির পাশে তাদের গৃহের দাস বা স্ত্রী সদস্য নারীদের কঙ্কাল পাওয়া গেছে। এইগুলোর থেকে বিশেষভাবে বলা যায় যে প্রাচীন মিশরের প্রথম যুগে সাবসিডারি বুরিয়াল বা সহমরণ বা সহকবর ছিল, যদিও পরে তা বিলুপ্ত হয়ে যায়। দ্বিতীয়ত বলা যায় আবিডোস, যার পুরনো নাম আবডুজ। বর্তমানে সোহাগ গভর্নমেন্টের অন্তর্গত নীল নদীর পশ্চিম তীরে অবস্থিত এই জায়গাটি স্যার ফ্লিন্ডার পিটার এবং অন্যান্য প্রত্নতাত্ত্বিকরা এখানে মানব বলির সুস্পষ্ট নির্দেশ পেয়েছেন। প্রথম রাজবংশের রাজা ডেজারের সমাধির চতুর্দিকে শতাধিক ছোট ছোট কবর পাওয়া গেছে, যেখানে সম্ভবত তার চাকর, দাসী এবং কিছু স্ত্রীকে হত্যা করে সমাহিত করা হয়েছিল বলে এই সমস্ত প্রত্নতাত্ত্বিকরা মনে করেন। এছাড়া বলা যায় গিজার কথা, যে গিজার পিরামিড পৃথিবী বিখ্যাত, যার পুরনো নাম ইমিনটেন্ট। এটি বর্তমানে আধুনিক গিজা গভর্নমেন্টের অন্তর্গত কায়রোর কাছে অবস্থিত। প্রত্নতাত্ত্বিকরা এখানে দেখেছেন পিরামিড কমপ্লেক্সের আশেপাশে কিছু গৌণ সমাধি রয়েছে, যেখানে রাজা এবং অভিজাতদের সেবা করা ব্যক্তিদের কঙ্কাল পাওয়া গেছে। তবে এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য সরাসরি স্ত্রী বলির প্রমাণ কম, কিন্তু দাস এবং কর্মচারীদের সমাধি মিলেছে বেশি। এরপরে চতুর্থত বলা যায় হিয়েরাকান পোলিশ, যার প্রাচীন নাম নিখান। বর্তমানে আসওয়ান গভর্নমেন্টের অন্তর্গত এবং নীল নদীর পশ্চিম তীরে অবস্থিত এই অঞ্চলটি বা জায়গাটি প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করেছেন প্রি-ডাইনাস্টিক এবং প্রাচীন রাজবংশের যুগে এখানকার একাধিক কবর, যেখানে প্রধানের সঙ্গে সহচরদের সমাধি পাওয়া গেছে। তাহলে আমেরিকানদের মধ্যেও সতীদাহ প্রথার মতো অনুরূপ প্রথা প্রবর্তিত ছিল, সেটা তথ্যপূর্ণভাবে আমি দেখালাম। এরপরে বলা যায় সতীদাহের আর একটি প্রসিদ্ধ পীঠস্থান হচ্ছে বালি। সেখানে রাজার মৃত্যু হলে শুধু রানী নন, রাজার রক্ষিতাদেরও সহমরণে যেতে হতো। একবার এই সহমরণ উৎসবে আত্মবলি দিয়েছিলেন শতাধিক নারী। অনেকের ধারণা বালিতে সতীদাহ প্রথা ভারতীয় প্রথারই ফল, কারণ প্রাচীনকালে ভারতীয়রা যেই ওখানের সভ্যতা গড়ে তুলেছিল এই সংক্রান্ত বিষয়ে প্রাচীন ভারতীয় হিন্দু সভ্যতা সংক্রান্ত একটি সিরিজ আমি পরবর্তীতে চালু করব, যেখানে বিশ্বের কোন কোন প্রান্তে হিন্দু সভ্যতা ছিল সেটা তুলে ধরবো। সেখানে বিস্তারিতভাবে এই আলোচনা থাকবে। আসলে দেশান্তরী হয়েও নিজেদের দেশের আচারকে ভুলে যায়নি ভারতীয়রা, তারই প্রমাণ। এরকম প্রমাণ আরও অনেক ক্ষেত্রে রয়েছে, রাশিয়ার ক্ষেত্রেও দেওয়া যায়। প্রতিবেদনটি যেহেতু দীর্ঘায়িত হয়ে যাচ্ছে তাই সেই আলোচনার মধ্যে যাচ্ছি না। এই আলোচনার থেকে এই কথা বলা যায়, এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম তার থেকে সহজেই একথা আপনারা বুঝতে পারছেন, সতীদাহ বা উইডো ইমুলেশন শুধুমাত্র ভারতীয় বৈদিক বা হিন্দু সংস্কৃতির বিষয় নয়, বরং এই ধরনের মৃত স্বামীর সাথে স্ত্রীর মৃত্যুবরণ প্রথা বিশ্বজুড়ে অনেক সংস্কৃতিতেই দেখা যায়। তাই ইতিহাসবিদরা একে ক্রস কালচারাল রিচুয়াল অফ ফুনারি হিউম্যান স্যাক্রিফাইস হিসেবে উল্লেখ করেছেন। ভিনসেন্ট স্মিথ বলেছেন, সতীদাহ আদি সাইথিয়ান প্রথা ভারতে এসেছে মধ্য এশিয়া থেকে উত্তর পশ্চিম গিরিপথ বেয়ে আদি আগন্তুকদের হাত ধরে। অর্থাৎ আমরা জানি যে মধ্য এশিয়া থেকে ভারতবর্ষে আর্যদের আগমন ঘটেছিল, তাই এই আর্যদের হাত ধরেই এই প্রথা এসেছিল বলে তিনি বলতে চেয়েছেন। এবং এই প্রথা ভারত তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রচলিত হবার কারণ যদি অনুসন্ধান করা হয় তাহলে বলা যায় এর পিছনে ছিল ধর্মীয় কারণ, অর্থাৎ পরলৌকিক বিশ্বাস, সম্পত্তির উত্তরাধিকার এবং সামাজিক নিয়ন্ত্রণ এবং নারীর আনুগত্য। এবং এটা শুধু ভারতের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এই শর্তগুলো বিশ্বের সমস্ত সভ্যতা সংস্কৃতির ক্ষেত্রেই তৎকালীন সময়ে প্রযোজ্য ছিল। আসলে সকলের সব বক্তব্যের যোগফল হলো সতীদাহ এক সার্বজনীন আচার। তাই এটি ভারতীয় প্রাচীন ধর্মগ্রন্থ দ্বারা শিক্ষিত একটি প্রথা, সেটা মনে করে হীনমন্যতায় ভোগবার কোনো কারণ নেই। এই সংক্রান্ত বিষয়ে যে প্রতিবেদনগুলো করা হচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রথম প্রতিবেদনটি, কারণ ওই প্রতিবেদনে আমি মূলত ভারতীয়দের মানসিকভাবে ছোট করবার জন্যে যে অপপ্রচার করা হয়েছিল যে সতীদাহ প্রথা ভারতীয় প্রাচীন শাস্ত্রগ্রন্থ দ্বারা বিশেষভাবে ঋগ্বেদ এবং অথর্ববেদ দ্বারা স্বীকৃত, সেটা যে সম্পূর্ণ ভুল তা আমি তথ্যপূর্ণভাবে ওই প্রতিবেদনে আলোচনা করেছি। প্রতিবেদনটির মধ্যে আমি ঋগ্বেদের এবং অথর্ববেদের শ্লোক তুলে ধরে দেখিয়েছি যে এই অপপ্রচার কতটা মিথ্যা এবং এই ধরনের ভুল প্রচারের পিছনের মূল কারণ কী ছিল, কারা কোন উদ্দেশ্যে ভারতীয় সংস্কৃতিকে নিয়ে এই অপপ্রচার করেছিল সেটাও আলোচনা করেছি। তার পাশাপাশি আমি এটাও দেখিয়েছি অনেক পরবর্তীকালে কিছু পণ্ডিত নামধারী ধান্দাবাজ শাস্ত্র নামধারী কিছু উদ্দেশ্যপ্রণোদিত শাস্ত্রগ্রন্থ রচনা করে সমাজে এই কুপ্রথা প্রচলন করতে বা প্রবর্তন করতে সাহায্য করেছিল। সেই শাস্ত্রগ্রন্থগুলো কি সেটাও দেখিয়েছি। আসলে সতীদাহ প্রথা নামক বিষয়টার সাথে একদিকে ভারতীয়দের মর্যাদাবোধ এবং অন্যদিকে বিদেশিদের চক্রান্ত এবং ভুল প্রচার অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই সকলকে ওই প্রতিবেদনটি দেখবার জন্য অনুরোধ করছি।
প্রতিবেদনের দ্বিতীয় পর্বে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি এই প্রথা সমাজে প্রবর্তিত হওয়ার পিছনের সামাজিক, রাষ্ট্রীয় এবং ঐতিহাসিক প্রেক্ষাপটটি। তাই আপনাদের কাছে অনুরোধ, ওই প্রতিবেদন দুটো অবশ্যই দেখুন। তাহলে কেউ যদি আপনাকে বলেন যে আপনাদের হিন্দু ধর্মের মধ্যে তো নানা রকমের ভ্রান্ত প্রথা ছিল, তাহলে তাদের এই সমস্ত তথ্যগুলো দিয়ে সমৃদ্ধ করুন। সে দেখবেন আর কোনোদিন আপনাকে আপনার ধর্ম নিয়ে ব্যঙ্গ করতে আসবে না। আসলে আমাদের ভারতীয় কৃষ্টি এবং সংস্কৃতিকে খাটো করবার জন্যে এই রকমের অপপ্রচার করেছিল কিছু লোক। তাদের মধ্যে অন্যতম ছিল এইচ উইলসন। এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখুন। যে তথ্যগুলো এখানে আমি আপনাদের সামনে তুলে ধরলাম, সেইগুলো শোনবার পর আপনি সহজেই বুঝতে পারছেন যে আসলে প্রাচীন বা মধ্যযুগীয় সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষদের মধ্যে সংস্কৃতিগত দিক থেকে গভীর মিল ছিল। কেননা মানুষ তো একই জায়গা থেকে উদ্ভূত। কোনো বিজ্ঞানীরা বলেন আফ্রিকার ইথিওপিয়া থেকে এদের উদ্ভব হয়েছিল এবং পরে সেখান থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিলেন। কোনো বিজ্ঞানীরা হয়তো অন্য জায়গার কথা বলেন, কিন্তু তার উদ্ভব তো একই জায়গা থেকে। তাই জিনগত দিক থেকে পৃথিবীর সমস্ত সম্প্রদায়ের মধ্যে 99.99% মিল লক্ষ্য করা যায়। তা সত্ত্বেও আমরা মারামারি, হানাহানি করে মরি। মানুষে এই বিভেদ ভুলিয়ে সকলকে সম্প্রীতির মন্ত্রে উদ্বুদ্ধ করা আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। তাই জাতপাত সংক্রান্ত বিষয়ে যে ভিডিওগুলো আমার চ্যানেলে আছে, সেখানে আমি উপস্থাপিত করবার চেষ্টা করেছি বা দেখানোর চেষ্টা করেছি আসলে জাতপাত কিছু মানুষেরই সৃষ্টি। এই সংক্রান্ত বিষয়ে আমাদের আনফোল্ড হিস্ট্রি চ্যানেলের প্লে লিস্টে যেয়ে ভিডিওগুলো দেখতে পারেন, তাহলে অনেক তথ্য জানতে পারবেন। নমস্কার বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে প্রতিবেদনটি দেখলেন আনফোল্ড হিস্ট্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তাদের অসংখ্য ধন্যবাদ। এবং করজোড়ে নিবেদন, এরকম ধরনের প্রতিবেদন করবার জন্যে অনেক পড়াশোনা করতে হয়, পরিশ্রম করতে হয়। তাই আপনারা আমাদের উৎসাহিত করবার জন্যে এবং আমাদের পরিশ্রম যাতে সার্থক হয় তার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং তার থেকে বড় কথা সকলের মধ্যে ছড়িয়ে দিয়ে সকলকে জানার সুযোগ করে দেন। কারণ এর সাথে ভারতীয়দের মর্যাদাবোধের প্রশ্ন জড়িয়ে রয়েছে। সকলকে আবারও ধন্যবাদ। দেখা হবে পরবর্তী প্রতিবেদনে।